কয়েক জেলার নতুন নতুন এলাকা প্লাবিত। নোয়াখালীর মুছাপুরে পানি নামার রেগুলেটর ভেঙে আতঙ্ক, বিশুদ্ধ পানি ও ওষুধের সংকট, প্রত্যন্ত জনপদে ত্রাণ পাঠানোর চেষ্টা। অনেক জায়গায় যেতে খুব অসুবিধা হচ্ছে, আপনারা সাহায্য সহযোগিতা করবেন, অবশ্যই সব জায়গায় এটা পৌঁছে যাবে। আগামী ৪৮ ঘন্টায় বৃষ্টির শঙ্কা না থাকায় বন্যা পরিস্থিতির উন্নতির সম্ভাবনা। ফারাক্কার ১০৯ গেট খোলা রাখায় এবার উত্তরে বন্যা वो 40,000 माइनस करके जो कैमरे में जाता है, बाकी सारा डाउनस्ट्रीम को रिलीज करना ही पड़ता है, उसमें होल्ड करने का कोई तरीका नहीं है। সচিবালয়ে সংঘর্ষের ঘটনায় ৩৭৫ আনসার সদস্যকে পাঠানো হয়েছে কারাগারে। আহত শিক্ষার্থীদের দেখতে গিয়ে উপদেষ্টারা বললেন পরিকল্পিত হামলা। আমরা মনে করি কালকে আনসার বাহিনীর ছদ্মাবরণে যারা এসেছিল কোনো দাবি আদায়ের এজেন্ডা তাদের ছিল না। আমরা তো প্রচলিত আইনে ব্যবস্থা নিব, প্রচলিত আইনে। জন্মাষ্টমী উপলক্ষে সারা দেশে শোভাযাত্রা, বর্ণাঢ্যদের সহায়তায় এবারের আয়োজন সীমিত। সনাতন ধর্মাবলম্বীদের সাথে প্রধান উপদেষ্টা শুভেচ্ছা বিনিময়। জাসদ সভাপতি ইনু রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার। আদাবর থানার হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা গোলাপ ৭ দিন এবং সাংবাদিক দম্পতি শাকিল রূপা ৫ দিনের রিমান্ডে। ছাত্র জনতার বিজয় নস্যাৎ করতে ষড়যন্ত্র চলছে, অভিযোগ মির্জা ফখরুলের। স্বৈরাচারের দোসরদের প্রশাসন থেকে সরিয়ে দেওয়ার আহ্বান। নির্বাচনে যেমন সুষ্ঠু অবাধ হয়, সবাই যেন ভোট দিতে পারে এবং এই নির্বাচনের ফলে এমন একটা অবস্থা তৈরি না হয় যে আবার যে আগের অবস্থা ফিরে আসে, তাহলে সেটা আমরা কখনোই জনগণ মেনে নেবে না। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের সাথে থাকছি আমি ফারহানা ন্যান্সি। এতক্ষণ শিরোনামগুলো দেখে নিচ্ছিলেন, এবার জানাতে চাই বিস্তারিত সব খবরাখবর। ফেনীর ছাগলনাইয়া, পরশুরাম ও ফুলগাজী সহ বন্যা কবলিত এলাকা থেকে নামতে শুরু করেছে পানি। এটা স্বস্তির খবর হলেও দুঃখ হয়ে এসেছে ফেনীর দক্ষিণাঞ্চলের গ্রামগুলোর জন্য। ঢলের পানিতে প্লাবিত হয়েছে বেশ কিছু গ্রাম। আশ্রয়ের জন্য ছুটছে হাজারো বানভাসী মানুষ। এমনই বেশ কয়েকটি গ্রামের খবর জানব আলামিন শিকদারের রিপোর্টে। ছবি তুলেছেন সাইদুর রশিদ ইভান। ভেলায় চেপে যে গ্রামটিতে ঢুকছি সেই গ্রামটি দাগনভূঞার মাসিমপুর গ্রাম। এই গ্রামের শতাধিক পরিবার এখন পানিবন্দী। গ্রামটির যত দূর চোখ যায় শুধু পানিতে ডুবে থাকা ঘরের দৃশ্য। কয়েকদিন আগেও শুষ্ক এই গ্রামের রাস্তায় এখন বুক সমান পানি। ডুবে আছে পানির কল, বিশুদ্ধ পানির খোঁজে কলসি নিয়ে ছুটছেন গ্রামের নারীরা। এই গ্রামে কোনো মানুষ নেই এখন, যারা উঁচু জায়গাতে যায় কোনো রকম অবস্থানে আছে, তারপরে এখন কোনো মানুষ দিকে আর কোনো পাইছি না, খুঁজি পাচ্ছি না। এই গ্রামের বানভাসী মানুষগুলো ঘরে তালা মেরে ভেলায় চেপে ছুটছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। কেউ আবার আশ্রয় নিয়েছে আশপাশের উঁচু ভবনে। আমাদের ঘরবাড়ি সব ডুবে গেছে, পাশের বাড়ি থেকে আইছি। এখানে অনেক পানি, সবাই টালা ফ্লোর মারে সব পানি উঠছে, তো এখানে জায়গাতে এখানে আশ্রয় নিয়েছে, এখানে আমরা সবাই আছি। এদিকে ত্রাণ না আসায় গত 5 দিন ধরে অনাহারে এই গ্রামের বেশিরভাগ মানুষ। অভিযোগ শহরের কাছে হওয়ায় তাদের খবর নিচ্ছে না কেউ। এসব গুনে এখানে যার গই আঙ্গো কাছে কোনো কিছু আইয়ে তাইয়ের না। আন্ডা অনেক কষ্ট করি এর ঘরে দুয়ারে পানিতে আন্ডা ডুবি রয়েছি, কোনো খাওয়া পাই না। কালকে খেলে একটা ফোল্ডা আইসি, এই ছোট্ট একটা ফোল্ডা আছে, কোনো খাওয়া পাই না। এরই মধ্যে ক্ষতিগ্রস্ত দুর্গম জনপদে ত্রাণ নিশ্চিতে সমন্বয় করার কথা জানান ফেনীর জেলা প্রশাসক। এক সময় ত্রাণের সাথে অতিরিক্ত মানুষ চলে আসে, যে কারণে আমাদের ত্রাণ বিতরণে কিছুটা বিঘ্ন হয়। আমি অনুরোধ করব জেলা প্রশাসনের পক্ষ থেকে যারা বিভিন্ন প্রান্ত থেকে ত্রাণ বিতরণে আমাদেরকে সহযোগিতা করছেন, তাদের মধ্য থেকে যদি লোকবলটা একটু কম থাকে তাহলে আমাদের আসলে জেলা পর্যায়ে ম্যানেজমেন্টটা ভালো থাকে। ঢলের পানিতে এখন মাসিমপুরের মতো দাগনভূঞার সিলোনিয়া, আমিরগাঁও, জয়লস্কর সহ প্লাবিত ফেনীর দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ জনপদ।
দাগনভূঞার বেশিরভাগ গ্রামগুলোর চিত্র এখন এমন, তারা কেউই ঘরে থাকতে পারছে না, যাচ্ছে নিরাপদ আশ্রয়ে। তবে তাদের প্রধান অভিযোগ, এখন পর্যন্ত তাদের কাছে পৌঁছেনি কোনো ত্রাণ সহায়তা। সমন্বয় করে ত্রাণ যেন তাদের কাছে আসে, এটাই তাদের দাবি। আল আমিন শিকদার, যমুনা নিউজ, দাগনভূঞা, ফেনী। দর্শক, সরাসরি আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছে সহকর্মী আলামিন শিকদার। আলামিন, একটু বন্যা পরিস্থিতির অবস্থা জানতে চাই। আপনার প্রতিবেদন আমরা দেখছিলাম, কয়েকটি একেবারে যে প্রত্যন্ত অঞ্চল সেখানকার মানুষের দুর্ভোগের কথা আপনার প্রতিবেদনে দেখছিলাম। কি অবস্থা একটু বিস্তারিত জানাবেন, আর প্রত্যন্ত এলাকায় খাদ্য সংকট কতটা মোকাবেলা করা যাচ্ছে? ন্যান্সি, প্রত্যন্ত অঞ্চল বলতে প্রথম দিকে যেমন ছাগলনাইয়া, ফুলগাজী এবং পরশুরাম এইসব এলাকাগুলো প্লাবিত ছিল, সেখান থেকে কিন্তু এখন পানি নামতে শুরু করেছে। ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে সেখানকার সড়কগুলো। তবে সেই যে পানিগুলো নামছে সেগুলো যাচ্ছে কোথায় সেটা আমরা দেখেছি সকালবেলায়। ফেনীর যে দক্ষিণাঞ্চলের যে দাগনভূঞা যে এলাকাটি রয়েছে, সেই দাগনভূঞার বেশ কিছু গ্রাম এখন পানিতে প্লাবিত এবং সেইখানকার যদি বলতে চাই অন্তত 1000 খানেক পরিবার এখন পানিতে ডুবে আছে। তারা ঘরে তালা মেরে, আমরা দেখছি যে আশপাশের উঁচু ভবন পেলে সেখানে আশ্রয় নিচ্ছে। কাউকে দেখছি রাস্তার পাশে এসে কোনো খালি দোকান বা কোথাও যদি একটু উঁচু জায়গা পায় সেই জায়গাটিতে তারা আশ্রয় নিচ্ছে। তবে এই যে এই পাশের মানুষগুলোর যে এত করুণ অবস্থা, সেটা কিন্তু যারা ত্রাণ নিয়ে আসছে তারা জানতে পারছে না। তারা কিন্তু এখনও ছুটছে সেই ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়ার দিকে। এদিকের মানুষগুলো ত্রাণ পাচ্ছে না এবং সেই বিষয়গুলোই কিন্তু আমরা প্রতিবেদনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম এবং তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা যে বিষয়টা আমাদেরকে বলছেন, অন্তত তাদের এই যে অঞ্চলগুলো এখন প্লাবিত হচ্ছে সেই এলাকাগুলোতে যেন সমন্বয় করে, যেন জেলা প্রশাসন থেকে শুরু করে যে বাহিনীগুলো এখন ত্রাণ সহায়তাগুলো দিচ্ছে, তারা যেন সমন্বয় করে তাদের খবরগুলো নেয় এবং সেখানে গিয়ে চেষ্টা করে যে কোন কোন পরিবার এখনও ত্রাণ পায়নি সেটা যেন নিশ্চিত করে এবং সেই বিষয়ে ত্রাণ সহায়তা পৌঁছানোর ক্ষেত্রে যেন তারা নতুন কোনো পদক্ষেপ গ্রহণ করে, এটাই তাদের দাবি। এবং আমরা দেখছি ধীরে ধীরে সেই অতীতে যেই ছাগলনাইয়া, পাশাপাশি পরশুরামের যে পানিগুলো আমরা দেখেছিলাম যে বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু পানি আর পানি, সেই একই পরিস্থিতি কিন্তু আমরা এখন দেখছি দাগনভূঞায়। এবং এই পানিগুলো দাগনভূঞা হয়ে ধীরে ধীরে যাচ্ছে নোয়াখালীর চৌমুহনী, সেনবাগ হয়ে নোয়াখালীর অন্যান্য অঞ্চলে এবং সেখান থেকে সুইচ গেটও ভেঙে যাওয়ার খবরও নিশ্চয়ই পেয়ে এসছেন। এই সব কিছু মিলিয়ে কিন্তু পানি নামতে শুরু করেছে। তবে এখন নতুন করে প্লাবিত হচ্ছে যে এই যে ফেনীর দাগনভূঞার যে এলাকাগুলো রয়েছে সেখানকার বেশ কিছু গ্রাম। আলামিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, আলামিন যেমনটা জানাচ্ছিল, নতুন করে প্লাবিত হয়েছে নোয়াখালীর 4 উপজেলা। 2 দিন বিরতি দিয়ে আবারও টানা বৃষ্টিতে পানি বেড়েছে ওইসব এলাকায়। এদিকে বানের পানির চাপে ভেঙে গেছে কোম্পানিগঞ্জের মুছাপুরে ছোট ফেনী নদীর উপর নির্মিত রেগুলেটর। এ নিয়ে নতুন দুশ্চিন্তা তৈরি হয়েছে নোয়াখালীতে, যদিও আতঙ্কের কিছু নেই বলে জানান কর্মকর্তারা। ফেনীর বন্যা পরিস্থিতি জানব সহকর্মী রিয়াজ রায়হানের কাছ থেকে। ছবি তুলেছেন নাহিদ হোসেন। এ যেন মরার উপর খাড়ার ঘা। নোয়াখালী ফেনীর পানি নামছিল যে রেগুলেটর দিয়ে, সেটি ভেঙে গেছে সোমবার সকালে। সকাল 9টা থেকে 10টার মধ্যে পুরোপুরি ভেঙে যায় কোম্পানিগঞ্জ উপজেলার মুছাপুরে ছোট ফেনী নদীর উপর নির্মিত ক্লোজার। সাগরে ভাটা থাকায় তীব্র গতিতে নামতে থাকে বন্যার পানি, একই সঙ্গে ভাঙতে থাকে নদীর পাড়। যখন ব্রিজের এখানে পানির যা হোঁজার, তখন ব্রিজ টট্টরে কাঁপে উঠছে। আমি সরে গেছি কালকে। সিএনজি ছিল মাঝখানে রাখি, ওরা মাছ ধরতে গেছে, তখন হঠাৎ করে এক সাইড ভেঙে ওই সিএনজি সব পড়ে গেছে। ক্লোজার ভেঙে যাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে, যে যার মতো নিজেদের বাড়ি ছেড়ে ছুটতে থাকেন নিরাপদ আশ্রয়ে। প্রয়োজনীয় জিনিসপত্র যতটুকু সম্ভব তা বের করে আনেন ঘর থেকে। আপাতত এই জায়গা হইলে ঝুঁকিপূর্ণের কারণে মানুষ বিভিন্ন জায়গাতে যাইতেছে। সব আস্তে আস্তে আনতেছে ভাঙি চুরি, কে ঘর ভাঙ্গিল আর কে ঘর চলি যার, এরকম আর কে লই চলি। সকালে আসি শুনতে পাইতেছি যে আমাদের ব্রিজটা ভেঙে গেছে, যাতে কোম্পানিগঞ্জের একটাই আমাদের রাস্তা বাঁধন ছিল এই ব্রিজটা। দুপুরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। বলেন, বিস্তীর্ণ এলাকার বন্যার পানির চাপ সইতে না পেরেই ভেঙে গেছে রেগুলেটর। তবে আপাতত খুব বেশি আতঙ্কিত হবার কিছু নেই।
গেট ভাঙাতে যে আমার যেটা ক্ষতি হয়েছে, আমার পানি দ্রুত নেমে যাবে, এটা একটা প্লাস পয়েন্ট। কিন্তু আমার সমস্যা হবে যখন আবার জোয়ার আসবে, জোয়ারে পানিগুলো ভিতরে ঢুকে যাবে, ভিতরে ঢুকে গেলে আমার এলাকা লবণাক্ত হয়ে যাবে। যেটা মূল সমস্যা সেটা হচ্ছে জোয়ারের সময় এই সন্দ্বীপ চ্যানেলের যে আমাদের যে ডাইভারশন চ্যানেলটা আছে, চ্যানেলটা দিয়ে কিছু পানি ভিতরে প্রবেশ করতে পারে। সেটার জন্য ইতিমধ্যে আমরা আমাদের হেডকোয়ার্টারকে জানিয়েছি কিভাবে দ্রুত এটা করা যায়। টানা বৃষ্টিতে আবারও বেড়েছে নোয়াখালীর কয়েকটি উপজেলার বন্যার পানি। নতুন করে প্লাবিত হয়েছে সেনবাগ, বেগমগঞ্জ, সদর ও সোনাইমুড়ির অন্তত 20টি ইউনিয়ন। প্রথম 2 দিন একটু পানির একটু কম আসছিল, আপনার পশুগা থেকে কালকে রাতে থেকে বৃষ্টি আরো অনেক পানি বাড়বে। ঘরের ভিতরে পানি, কেউ ইট দিয়ে ব্যবহার করতেছে, কেউ খাড়ের উপরে সবকিছু উড়ে রাখছে। 12 জন মানুষের বসে সব ঘর বাড়ি ডুবে সব নাতি ভর্তি মানে যে 15 দিন হাসপাতাল। এদিকে নানা সংস্থার উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে দুর্গতদের মধ্যে। যাতায়াত সমস্যায় এখনও ত্রাণের দেখা মেলেনি বেশ কয়েকটি ইউনিয়নে। সকালে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিজিবির উদ্যোগে 250 পরিবারের মধ্যে এ ত্রাণ বিতরণ করা হয়। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ত্রাণ ও স্বাস্থ্য সেবা নিশ্চিতে কাজ করে যাচ্ছে সরকার। অনেক জায়গায় যেতে খুব অসুবিধা হচ্ছে, আপনারা সাহায্য সহযোগিতা করবেন, অবশ্যই সব জায়গায় এটা পৌঁছে যাবে। হয়তো সাময়িক একটু অসুবিধা হচ্ছে, বাট এই অসুবিধাটা খুব একটা বেশি সময় থাকবে না। সোমবার ভোর 6টা পর্যন্ত গেল 24 ঘন্টায় 93 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নোয়াখালীতে। বৃষ্টি না হলে দ্রুতই পানি নেমে যাবে বলে জানান কর্মকর্তারা। এবারের বন্যার আচরণ বোঝা খুব মুশকিল। পরিস্থিতি পরিবর্তন হচ্ছে ক্ষণে ক্ষণে। একে তো বেশ কয়েক দশকেও এমন ধরনের পানি বা এমন ধরনের বন্যার পরিস্থিতি দেখেননি নোয়াখালীর মানুষ। তার উপরে যখন 2 দিন পানি নামতে শুরু করেছিল তখন আশার সঞ্চার হয়েছিল মানুষদের মনে, কিন্তু তারপরেই টানা বৃষ্টিতে আবারও বেড়েছে বিভিন্ন উপজেলার পানি। যদি পরিস্থিতি উন্নতি না হয় তাহলে মানবিক বিপর্যয়ে পড়তে যাচ্ছে নোয়াখালীর কয়েক লাখ মানুষ। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, নোয়াখালী। পানি খানিকটা কমলেও দুর্ভোগ কমেনি বানভাসী মানুষের। ত্রাণের পরিমাণ বাড়লেও এখনো সংকট আছে খাবার, বিশুদ্ধ পানি ও ঔষধের। ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় সবকিছু করার আশ্বাস দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বন্যায় ক্ষয়ক্ষতির হিসেব করছে সরকার। বানভাসীদের ক্ষতিগ্রস্ত বাড়িঘর সংস্কার সহ তাদের পুনর্বাসনে সর্বোচ্চ চেষ্টা করা হবে বলেও জানান তিনি। লুৎফর রহমানের ক্যামেরায় মাহফুজ মিশুর রিপোর্ট। আশপাশের জেলা থেকে ত্রাণের সাথে অনেকেই নিয়ে আসছেন ছোট বড় নৌকা বা ট্রলার। গত কয়েকদিনের তুলনায় তাই বেশি মানুষের কাছে পৌঁছাচ্ছে এখন ত্রাণ সামগ্রী। এখনো বহু বাড়িঘর পানির নিচে। কয়েক ঘন্টার ব্যবধানে কুমিল্লায় পানি কিছুটা কমে আবার বাড়েও। আমার বাড়ির একতলা মনে করেন যে সিঁড়ির রুম আছে, সিঁড়ির রুমের মানে ফুলুরের ওঠনে এক বিঘত বাকি আছে। আজকে আমি গিয়েছি মাত্র 4 আঙ্গুল পানি কমছে। আমাদের মাটির ঘর একবারে পইরা পুরোটাই ভেঙে গেছে। আশ্রয় কেন্দ্রে থাকা বানভাসী এসব মানুষের পাশে সাধ্যমতো দাঁড়িয়েছেন সবাই। দ্রুত ভুক্তভোগীরাও ফিরতে চান নিজ বাড়িতে, যদিও কবে ফেরা যাবে তা নিয়ে শঙ্কা কাটেনি এখনো। বাড়ি ঘরে কোনো যাইতে পারতাম না, অল্প দিনে বাড়ি ঘরে যাইতে দেরি। পানিগুলো প্রচুরই আছে, আর আমাদেরও মহেশপুর ঘরের মধ্যে পানি আছে। আমরা তো যে ক্ষেত কিনা ধান ক্ষেত বাড়ি করছি, ঘরের মধ্যে পানি বিক্রি। দিনকে দিন বাড়ছে পানিবাহিত নানা রোগ। আশ্রয় কেন্দ্রে থাকারা কোথাও কোথাও চিকিৎসা পেলেও দুর্গম এলাকায় তা পৌঁছেনি এখনো। সোমবার বানভাসী মানুষদের সাথে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বন্যার্তদের হাতে ত্রাণ সামগ্রীও হস্তান্তর করেন তিনি। জানান, বিপদগ্রস্তদের পাশে আছে সরকার। বন্যা বা এই যে ঝড় ঠড় হলে আমাদের জনগণ কিন্তু হেল্প করতে আসে। যতটা সম্ভব আমাদের তরফ থেকে করা হবে। পুনর্বাসন তো করাই হবে, তাদের তো অবশ্যই পুনর্বাসন করা হবে, বাট এটা হয় কি একটু সময় দিতে হবে। ভুক্তভোগীদের ধারণা, পানি আর না বাড়লেও নিজ বাড়িঘরে যেতে সময় লাগবে আরও সপ্তাহখানেক। এখনো কুমিল্লায় বন্যার পানি সেই অর্থে দৃশ্যমান কমেনি। যদিও ভোগান্তি হয়তো খানিকটা কমছে, অনেকেই ত্রাণ পাচ্ছেন, কিন্তু দুর্গম এলাকায় থাকা অনেকের কাছেই এখনো ত্রাণ পৌঁছাচ্ছে না। সেই সাথে তারা নিশ্চয়তা চান ভবিষ্যতে কিভাবে আবার ফিরবেন নিজ বাসগৃহে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, কুমিল্লা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এখন এক টুকরো বাংলাদেশ।
নারী, পুরুষ, শিশু কিংবা বৃদ্ধ সকলেরই দেখা মিলবে এখানে। সামর্থ্যের সবটুকু দিয়ে সকলের চেষ্টা বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর। কেউ তুলে দিচ্ছেন তার সঞ্চয়, কেউ বা দিচ্ছে টিফিনের জমানো টাকা। সকলের আশা, হাসি মুখে থাকবে বাংলাদেশের প্রতিটি মানুষ। দেশ আজ সংকটে। এই বিপদ থেকে রক্ষা পেতে প্রসারিত হচ্ছে হাজারো হাত, মানবতার হাত, ভালোবাসার হাত। মানুষ মানুষের জন্য এই ব্রততেই কেউ তুলে দিচ্ছেন নগদ টাকা, কেউ বা খাদ্য সামগ্রী। মানবতার এই মিছিলে চোখে পড়ার মতো অংশগ্রহণ ছিল শিশুদের। কেউ তুলে দিচ্ছে টিফিনের টাকা, কেউ বা মাটির ব্যাংক। আর যে শিশুটি এখনো টাকা জমানো শুরুই করেনি, সে তুলে দিচ্ছে তার পুরনো কাপড় আর খেলনা। আমার ভাইয়ের এবং আমার জামা কাপড়টা নিয়ে আমার ব্যাংকটা নিয়ে আমি এসেছি। আমার ছোট মেয়ে বুঝে না, আবার ওর ভাইকে দেখে ফলো করে, তো বলে যে বাবা আমার তো ছোট একটা ব্যাংক আছে, আমি আমার ব্যাংকটাও দিয়ে দিব। ওইখানে অনেক মানুষ ডুবে আছে, তার জন্য ওরা খেতে পারে না, তার জন্য ব্যাংক দিয়ে দিচ্ছি। এই তো কদিন আগেও নানা ভাগে বিভক্ত ছিল বাংলাদেশের মানুষ। আকস্মিক এক বন্যা এক করেছে হাজারো মানুষকে। তারুণ্যের দৃপ্ত উচ্চারণ প্রবীণদের মাঝে জুগিয়েছে বেঁচে থাকার নতুন আশা। সুস্থ না থাকলে তো আর পারতাম না, শুধু ত্রাণটা দিয়েই চলে যেতাম। যখন সুস্থ আল্লাহ রেখেছে, কাজ করে যাব এবং আমি প্রতিদিনই আসবো ইনশাল্লাহ। আমার কাছে খুবই ভালো লাগছে। আমি এই পরিবর্তন আরও দেখছি, কিন্তু এই ধরনের পরিবর্তন আদৌ জানি না মালিক কতদিন হায়াত রাখে, দেখি কিনা সন্দেহ আছে এই দেশে। কন্ট্রিবিউশন না করলে, আমরা যদি না করি, তাহলে আমরা যে নাগরিক বলে দাবি করি, এই দাবির কোনো প্রমাণ মধ্যে পাচ্ছি না। আমি দিচ্ছি ছোট বাচ্চার কাপড়, একেবারে 0 থেকে 1 বছর পর্যন্ত বাচ্চার কাপড় দিচ্ছি। আমি নাউন আসছি, ছেলেমেয়েরা অনেক আগে আসছে, আমার কাছে অনেক ভালো লাগলো, আমিও দিলাম। আমার খুব সুন্দর লাগলো, মানুষ অসহায় মানুষের লেগে আমি দিতে আইতে পাইলে আমার ভালো লাগছে অনেক। লক্ষ লক্ষ মানুষের ত্রাণের দায়িত্ব যারা নিয়েছেন, দম ফেলার ফুরসত নেই তাদের। না খেয়ে নির্ঘুম সৈনিকেরা হাতে হাত রেখে চেষ্টা করে যাচ্ছে রাত পোহাবার আগেই দুর্গত অঞ্চলে ত্রাণ পৌঁছানোর। দুর্গত অঞ্চলের মানুষের জন্য নতুন করে কাপড়ের প্রয়োজন নেই বলে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা। পর্যাপ্ত পরিমাণ রিচার্জেবল টর্চ প্রয়োজন, যে টর্চগুলো বেশিক্ষণ ধরে আমাদের ভলেন্টিয়ারদের সাপোর্ট দিতে পারবে। আর আরও আমাদের একটা গুরুত্বপূর্ণ প্রয়োজন জিনিস হচ্ছে মেডিসিন। আমরা মেডিসিনের কোনো স্পেসিফিক নাম বলতে যাচ্ছি না, আমরা পাওয়ার ব্যাংকও যদি আপনাদের কারো কাছে থাকে, রিচার্জেবল পাওয়ার ব্যাংকগুলো, সেগুলো আমাদের কাছে ডোনেট করতে পারে। নগদ টাকা পাঠানোর ক্ষেত্রে কেউ যাতে প্রতারণার শিকার না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে দেশবাসীর প্রতি আবারও আহ্বান জানানো হয়েছে শিক্ষার্থীদের পক্ষ থেকে। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশে এবং ত্রিপুরায় আগামী 48 ঘন্টার মধ্যে ভারী বৃষ্টিপাতের শঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস এবং বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তাই আগামী 24 ঘন্টায় ফেনী ও কুমিল্লার বন্যা পরিস্থিতির উন্নতি হতে থাকবে। আর 48 ঘন্টার মধ্যে এসব এলাকা বন্যামুক্ত হওয়ার সম্ভাবনার কথাও বলা হয়েছে। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 1/2 কোটি মানুষ। মারাও গেছেন অনেকে, ভেসে গেছে ফসল, গবাদি পশু, ঘরবাড়ি। সাধারণ মানুষ স্থানীয়ভাবে উদ্ধার এবং ত্রাণ তৎপরতায় যুক্ত হয়েছে। বন্যার সামগ্রিক পরিস্থিতি নিয়ে সকালে পানি ভবনে নিয়মিত ব্রিফিং করে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। জানায় বন্যা পরিস্থিতির উন্নতির কথা। এখনো কুমিল্লা এবং ফেনী এই দুটা এলাকায় মূলত আমাদের বন্যা আক্রান্তর মধ্যে আমরা রাখছি। 24 ঘন্টার মধ্যে উন্নতি হচ্ছে এবং আশা করছি আগামী 48 থেকে 72 ঘন্টার মধ্যে আমরা মোটামুটি বন্যার পানি নেমে যাওয়ার একটা আশা দেখতে পাচ্ছি। জানানো হয় দেশের উত্তর পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের নদীসমূহের পানি হ্রাস অব্যাহত রয়েছে। বাংলাদেশ আবহাওয়া দপ্তর সহ বৈশ্বিক আবহাওয়া দপ্তরের তথ্যগুলো আমরা পর্যালোচনা করি এবং এছাড়াও ভারত থেকে আমরা 14টি স্টেশনের উজানের 14টি স্টেশনের পানি সমতলের তথ্য অফিসিয়ালি পাই, সেগুলোর উপর বেস করে আমাদের এই ফোরকাস্টিং জেনারেট করা হয়। এদিকে গতকাল বঙ্গোপসাগরে আরেকটি লঘুচাপ তৈরি হলেও সেটি দেশের মূল ভূখণ্ডে বৃষ্টিপাত বাড়াবে না বলে জানায় আবহাওয়া অফিস। আজকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু বলবৎ আছে ভারী বর্ষণ নিয়ে।
তো এখন যে পরিস্থিতি দেখা যায় তাতে আমরা মনে হয় ফার্দার এটার এক্সটেনশন করতে হবে, ভারী বর্ষণের সতর্কতা আর এক্সটেনশন করতে হবে না। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। ফারাক্কা ব্যারেজের 109টি গেটের সবকটি খুলে দিয়েছে ভারত। ভারতীয় কর্তৃপক্ষের দাবি, বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফারাক্কা ব্যারেজ এলাকার পানি বিপদসীমার 77.34 মিটার উপর দিয়ে প্রভাবিত হচ্ছে, ফলে বাধ্য হয়েই বাঁধ উন্মুক্ত করা হচ্ছে বলে দাবি ভারতীয় কর্তৃপক্ষের। এর পাশাপাশি ফিডার ক্যানেলেও পানির পরিমাণ বাড়ানো হয়েছে। এর ফলে একদিনে বাংলাদেশে ঢুকবে প্রায় 11 লাখ কিউসেক পানি। বাঁধ খুলে দেয়ায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সহ বিভিন্ন এলাকায়। বন্যা পরিস্থিতি ও পাহাড়ি ঢলের বিষয়ে আগে থেকে বাংলাদেশকে তথ্য সরবরাহের দাবি ভারতের। দ্রুত পানির চাপ বাড়ছে, ফলে 109টি গেটের সবগুলো খুলে না দিলে ব্যারাজের ওপর বড় চাপ তৈরি হচ্ছিল। এতে করে বড় ক্ষতি হয়ে যেতে পারত। আপাতত ফিডার ক্যানেলে 40,000 কিউসেক এবং ডাউন স্ট্রিমে 11 লাখ কিউসেক পানি ছাড়া হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এখন সুস্থ আছেন। কেবিনে পাঠানো হয়েছে তাকে। আরও 2 জনের মাথায় অভ্যন্তরীণ রক্তক্ষরণের কারণে তাদের অপারেশন লাগবে বলে জানিয়েছে ঢাকা মেডিকেলের চিকিৎসকরা। রোববার সচিবালয়ে আনসার সদস্যদের সাথে সংঘর্ষে আহত হন তারা। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যেই আনসারদের ছদ্মবেশে যারা হামলা করেছে তাদের সবার বিচার হবে। কাউকে পেটানো হয়েছে লাঠি দিয়ে, কারো শরীর জুড়ে বুটের আঘাত, এলোপাথারি কিল ঘুষি কিংবা ইটের আঘাতে মাথা নাক ফেটেছে অনেকের। রোববার রাত 10টা থেকে ঢাকা মেডিকেলে আসতে থাকে একের পর এক আহত শিক্ষার্থী। আহত হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, সাথে সংকটাপন্ন আরও 5 জন। দুপুরের পর হাসনাত আব্দুল্লাহকে পাঠানো হয় সিএমএইচে। সোমবার সকালে ঢাকা মেডিকেলের পরিচালক জানান, সংকটাপন্ন 5 জনের মধ্যে হাসনাত আব্দুল্লাহ এখন ভালো আছেন। তাকে কেবিনে পাঠানো হয়েছে। আরও 2 জনের সার্জারি লাগবে। কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সাহেব আছেন, তো উনি এখন বলতে পারি আমরা বিপদমুক্ত। ওনার একটু ব্লান্ট ইনজুরি ছিল মাথায়, যার ফলে উনি ফেন্ট হয়ে গিয়েছিলেন। তো পরে আমাদের এখানে আসার পরে ওনার উন্নতি হয়েছে। আমরা তাকে ওসেকে ছিল ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টার থেকে আমরা আজকে তাকে কেবিনে শিফট করেছি। উনি মোটামুটি ভালো আছেন। তবে আমাদের সাথে এই 5 জনের মধ্যে 2 জন তাদের সার্জারি লাগছে। নিউরোসার্জনরা একজনকে অলরেডি ওটিতে নিয়েছেন, আর একজনকে নেবেন। আজকেই তাদের সার্জারি করবেন। ঢাকা মেডিকেল পরিচালককে সাথে নিয়ে আহতদের অবস্থার খোঁজ নেন অন্তর্বর্তীকালীন সরকারের 3 উপদেষ্টা। তাদের সর্বোচ্চ সুচিকিৎসা হচ্ছে বলে নিশ্চিত করেন উপদেষ্টারা। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আনসারের ছদ্মবেশে রোববার হামলা করা হয় শিক্ষার্থীদের ওপর। আমরা মনে করি কালকে আনসার বাহিনীর ছদ্মাবরণে যারা এসেছিল, কোনো দাবি আদায়ের এজেন্ডা তাদের ছিল না। দাবি আদায়ের এজেন্ডা হয় আলাপ আলোচনার মধ্যে দিয়ে। তারা বারবার আলাপ আলোচনা করে সম্মত হয়ে ফিরে গেছে এবং বারবার আমাদেরকে ঘিরে রেখেছে। তারা লাঠি তাদের স্টকে ছিল এবং আপনারা দেখেছেন তারা কি মারমুখীভাবে ছাত্রদের উপর, যেই ছাত্ররা স্বৈরাচারের পতন ঘটিয়েছে। আমরা তো প্রচলিত আইনে ব্যবস্থা নিব, প্রচলিত আইনে। এছাড়া ছাত্র সমাজ যারা আছে তারা জাগ্রত আছে। এই ছাত্র সমাজকে পরাজিত করা এবং তাদেরকে বিভ্রান্ত করা যাবে না, এই মেসেজ দিতে চাই। আরও 2 উপদেষ্টা বলেন, যারা বৈধ দাবিতে আন্দোলন করছে তাদের কথা সরকার শুনছে, তাই বলে আন্দোলনের নামে নাশকতা কাম্য নয়। ছাত্র জনতা রাজপথে রক্ত দিয়ে এই সরকারকে আনছে। সুতরাং কেউ যদি মনে করে এটা বানে ভেসে আসা সরকার না, তো সুতরাং এটা আমরা যে কোনো জাতীয় এটার জনপ্রত্যাশার সরকার, এবং আমরা সরকার জনপ্রত্যাশাকে মিট করার জন্য যত কঠোর ব্যবস্থা হোক আমরা নিব। বিদেশি সাহায্যদানকারী প্রতিষ্ঠান আছেন, অনেক দেশ আছে যারা এগিয়ে এসেছেন এবং তারা এই ছাত্রদেরকে সাহায্য দেওয়ার জন্য আমাকে বলেছেন। আমরা সেই ব্যবস্থা করছি, তাদের যত সাহায্য পাওয়া যায় সেগুলো আমরা ব্যবহার করব তাদের দীর্ঘমেয়াদী পুনর্বাসনের জন্য, মানসিক এবং শারীরিক। ঢাকা মেডিকেলে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের আহ্বান, অন্তর্বর্তীকালীন সরকারকে কাজ করতে দিন। আগামী 1 মাস দাবি দেওয়া নিয়ে আন্দোলন করেন না। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা।
দুই নারী সহ ৩৭৫ আনসার সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রাজধানীর সচিবালয়ের সামনে বেআইনি সমাবেশ ও রাষ্ট্রীয় কাজে বাধার মামলায় তাদের গ্রেফতার করা হয়। বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের তোলা হয়। তাদের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ, রমনা ও পল্টন থানায় মামলা হয়েছে। রোববার রাতে সচিবালয় এলাকায় ভাঙচুর ও সহিংসতার ঘটনায় রাজধানীর একাধিক থানায় মামলা হয়েছে। শাহবাগ থানায় ২০৮ জনের নাম সহ অজ্ঞাত ২ থেকে ৩,০০০ জনের বিরুদ্ধে মামলা হয়। পল্টন থানায় ১১৪ জনের নাম উল্লেখ করে ৩ থেকে ৪,০০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এছাড়া রমনা থানায় ৯৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২ থেকে ৩,০০০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। তদন্তকারী কর্মকর্তা বলেন যে আনসাররা সরাসরি এই ধরনের নাশকতা এবং এই ঘটনার সঙ্গে তারা জড়িত, অতএব তাদেরকে জেলখানায় পাঠানো হোক এবং তার বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত এই আনসারদেরকে কারাগারে প্রেরণ করে। আমরা বিজ্ঞ আদালতের যে সাবমিশন রেখেছি, বিজ্ঞ আদালত আমাদের সাবমিশন অত্যন্ত মনোযোগ ও ধৈর্য সহকারে শুনেছেন, কিন্তু তারপরেও আমরা জামিন চেয়েছি, কোনো আসামিকে জামিন দেয় নাই। জামিন নামঞ্জুর করে সিডব্লিউ আমলে তাদেরকে সকলকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। হাজারো সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণে র্যালিটি ঢাকেশ্বরী মন্দির থেকে শুরু হয়ে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হয়। বন্যা দুর্গতদের অনুদান দেয়ায় এবার সীমিত আকারে উদযাপন করা হয় জন্মাষ্টমী। তবে দুর্গত মানুষের পাশে থাকতে পেরে খুশি সনাতন ধর্মাবলম্বীরা। বর্ণাঢ্য আয়োজনে পালিত হল হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান জন্মাষ্টমী। সোমবার বিকালে আনন্দ মিছিলে যোগ দেন হাজারো সনাতন ধর্মের মানুষ। ধর্মীয় দেবদেবীর সাজে সাজেন অনেকেই। ছোট্ট শিশুদের শ্রীকৃষ্ণের রূপে সাজিয়ে হাজির বাবা মা। কেউ পায়ে হেঁটে, কেউ ট্রাকে চড়ে যোগ দেন মিছিলে। পলাশীর মোড় থেকে শুরু হয়ে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের দিকে এগিয়ে চলে মিছিল। সনাতন ধর্মের মানুষের প্রত্যাশা, সুখে শান্তিতে বাস করুক দেশের মানুষ, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকুক সকল ধর্মের মানুষের মাঝে। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা অসাম্প্রদায়িকভাবে সবাই একসাথে মানুষ হিসেবে বাঁচতে চাই। আমরা যেন সব সময় এরকম অনুষ্ঠান, এরকম উৎসব এই সময় করতে পারি, সেটাই প্রত্যাশা। ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তারা যেন এই দেশে স্বাধীনভাবে বাস করতে পারে। জন্মাষ্টমীটা উৎসবটা আমরা চাই এটা প্রতি বছর হোক। আনন্দের উপলক্ষ হলেও দেশের বন্যা পরিস্থিতিতে বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে নিজেদের আয়োজন সংক্ষিপ্ত করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। আনন্দ কম হওয়ায় কোনো আক্ষেপ নেই, বরং বন্যার্তদের পাশে দাঁড়ানোর সন্তুষ্টিই যেন বেশি। বন্যার্তদের মাঝে যাতে সহযোগিতা করা যায় সেজন্য আমাদের এই উদ্যোগটা। মেডিকেল ক্যাম্প করতে চাচ্ছি ফেনী এবং নোয়াখালীতে। ভগবানকে বলবো যারা বন্যাতে আক্রান্ত হচ্ছে তাদেরকে সুস্থ ও সবল রাখুক। এই অনুষ্ঠানের মধ্যে যেমন উদযাপন আছে, তেমনি আমাদের ত্যাগও রয়েছে যে আমাদের ভাইরা এখন বিপন্ন। আগের মধ্যে অনেক জমজমাট নাই, তারপরে ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। এর আগে উদ্বোধন পর্বে বছর বছর তাদের উপর হামলা ও মন্দির ভাঙচুরের বিচার না পাওয়ার আক্ষেপ ও নানা দাবির কথা জানান হিন্দু নেতারা। তাদের আশ্বস্ত করে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান কোনো ভেদাভেদ থাকবে না। আমরা সকলেই এই দেশের নাগরিক হিসাবে সমান অধিকার নিয়ে বসবাস করতে চাই। স্বাধীন বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর যত নির্যাতন নিপীড়ন হয়েছে, একটি ঘটনারও বিচার পাইনি। বৈষম্য বিরোধী আন্দোলনটা সেই তার পূর্ণ প্রেক্ষাপট নিয়ে বাংলাদেশে কাজ করুক, যতদিন সময় লাগে। সেই সংস্কার কাজটা শুরু করেছেন তারা, সেটা কাজ করুক। সাম্প্রদায়িকতার হাত থেকে আমরা বাঁচি। গত 53 বছরেও আমরা জানি বাংলাদেশে বিভিন্ন সময়ে খুবই ন্যাক্কারজনকভাবে সাম্প্রদায়িক হামলা হয়েছে, সংখ্যালঘু জনগোষ্ঠীর উপর নিপীড়ন হয়েছে, তাদের সম্পত্তি লুট করে নেওয়া হয়েছে এবং এগুলোর কোনো ধরনের বিচার কিন্তু করা হয়নি। বিচার করবে কিভাবে? কারণ যারা বিচার করবে তারা এই ঘটনাগুলোর সাথে জড়িত ছিল। আমরা অভিযোগ শুনি, এক আমলে হিন্দু জনগোষ্ঠীর লোকেরা বৈষম্যের শিকার হয়, আর এক আমলে দাড়ি টুপি করা মাদ্রাসার শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হয়। অভিযোগ শুনি, খতিয়ে দেখেছি, সেটা দাবি করব না। আমরা এমন একটা বাংলাদেশ গঠন করতে চাই যেখানে কেউ বৈষম্যের শিকার হবে না, সবার সমান অধিকার থাকবে। এদিকে মতিঝিলে লক্ষ্মীনারায়ণ জিউ মন্দিরে জন্মাষ্টমীর আলোচনা সভায় ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন বলেন, এখানে সংখ্যালঘুদের উপর আক্রমণ হয়নি সেটা বলা যাবে না, তবে বাইরের মিডিয়াতে বেশি বাড়িয়ে প্রচার করা হচ্ছে। যে সমস্ত উপাসনালয় ক্ষতিগ্রস্ত হয়েছে,
আমি সচিব মহোদয়ের সাথে আলোচনা করেছি, অর্থ মন্ত্রণালয়ের সাথে আমাদের কথা হচ্ছে, এগুলো আমরা রিপেয়ার করে দেব। এবং এই জাতিসংঘের যে হাই কমিশনের প্রতিনিধি এসেছেন, আমরা ওনাকে আশ্বস্ত করেছি যে আপনি আবার আসবেন, আমরা যেগুলো রিপেয়ার করে দিয়েছি এগুলো আপনি নিজের চোখে দেখে যাবেন। উদ্বোধনের পরপর মহাসমারোহে আনন্দ মিছিল শুরু করেন উপস্থিত সনাতন ধর্মের অনুসারীরা। সবার প্রত্যাশা, শ্রীকৃষ্ণের শুভদৃষ্টি অব্যাহত থাকলে বাংলাদেশের সব ধর্মের মানুষ মিলেমিশে থাকতে পারবে। শওকত মঞ্জু শান্ত, যমুনা নিউজ, ঢাকা। যার যতটুকু সামর্থ্য আছে তা নিয়ে বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকালে হিন্দু সম্প্রদায়ের সাথে জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময়ের সময় এই আহ্বান জানান তিনি। বঙ্গভবনে জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময়ে অংশ নেন বিভিন্ন দূতাবাসের হাই কমিশনাররাও। রাষ্ট্রপতি সবার সাথে কুশল বিনিময় করেন। শুভেচ্ছা বক্তব্যে তিনি বলেন, বন্যায় 11টি জেলার মানুষ মানবতর দিন পার করছেন। সরকারের পাশাপাশি বর্ণাঢ্যদের পাশে সাধ্য অনুযায়ী দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি। দেশকে এগিয়ে নিতে ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সমগ্র বাংলাদেশ একটা পরিবারের মতো উল্লেখ করে বলেছেন, যেখানে সরকারের দায়িত্ব হলো প্রতিটা নাগরিকের সুরক্ষা দেওয়া। জন্মাষ্টমী উপলক্ষে দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যমুনায় সনাতন ধর্মাবলম্বী নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি কথা বলেন। অধ্যাপক ইউনূস বলেন, এমন একটি দেশ গড়ে তোলা হবে যেখানে সবাই নির্ভয়ে নিজ নিজ ধর্ম পালন করতে পারবেন। তিনি বলেন, আমাদের দায়িত্ব হলো প্রতিটি নাগরিকের সুরক্ষা দেওয়া এবং ন্যায় বিচার নিশ্চিত করা। বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করা এবং অধিকার সুরক্ষা করা অন্তর্বর্তী সরকারের লক্ষ্য। হিন্দু নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টাকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানান। বলেন, বাংলাদেশে শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধি এবং অন্তর্বর্তীকালীন সরকারের সাফল্য কামনা করে প্রার্থনা করা হয়েছে। হিন্দু নেতারা জানান, দেশের বন্যা পরিস্থিতির কারণে দুর্গত এলাকায় এবার জন্মাষ্টমী উদযাপন সীমিত করা হয়েছে। মহাজোটের শরিক জাসদের সভাপতি হাসানুল হক ইনুকে গ্রেফতার করা হয়েছে। বিকেলে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয়। ইনুর বিরুদ্ধে অনেকগুলো মামলা, তার মধ্যে কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হলো, এসবের বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আখলাকুস সাফা। শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর পালিয়ে বেড়াচ্ছেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের শরিক দলগুলোর নেতারাও। হাসানুল হক ইনু আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের শরিক জাসদের সভাপতি। তিনি এতদিন পালিয়েছিলেন রাজধানীর উত্তরার একটি বাসায়। সোমবার তাকে গ্রেফতার করা হলো কোন মামলায়? ইনুর বিরুদ্ধে অনেকগুলো মামলা, তার মধ্যে গ্রেফতার দেখানো হয়েছে নিউ মার্কেট থানার একটি মামলায়। ওই একই মামলায় এরই মধ্যে রিমান্ডে ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন। তাদের দুজনের বেলাতেই দণ্ডবিধির 8টি ধারায় এ মামলা হয়েছে। তার মধ্যে আছে 302, 307, যেগুলো সরাসরি মৃত্যুদণ্ডের ধারা। জুলাই গণহত্যায় তাদের সম্পৃক্ততার কথা বলা হয়েছে এই অভিযোগে। এছাড়াও আছে 143, 147 ধারা, যেখানে অভিযোগ 2013 সালের 19 জুলাই ভিন্ন ভিন্ন অনুষ্ঠানে হাসানুল হক ইনু এবং রাশেদ খান মেনন তারা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন। এছাড়াও বিভিন্ন সময় তারা জিয়া পরিবারের সদস্যদেরকে নিয়ে বিভিন্ন রকমের বিরূপ মন্তব্য করেন। জামিনযোগ্য অযোগ্য ধারা মিলিয়েই নিউ মার্কেট থানার ওই মামলা, যে মামলায় এরই মধ্যে রিমান্ডে রাশেদ খান মেনন। গ্রেফতারের পর ইনুকে নেওয়া হয় ডিবি কার্যালয়ে। মঙ্গলবার আদালতে তুলে রিমান্ড চাইবে পুলিশ। জামিন চাইলেও 302 ধারার মামলায় তা পাওয়া কঠিন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের পক্ষ থেকে কুষ্টিয়া 2 আসনের নির্বাচনে দাঁড়িয়েও হেরে যান ইনু। এর আগে 2014 থেকে 19 মেয়াদে আওয়ামী লীগ সরকারের তথ্যমন্ত্রী ছিলেন তিনি। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। গার্মেন্টস কর্মী রুবেল হত্যায় আদাবর থানার মামলায় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবান গোলাপের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় 71 টেলিভিশনের সাবেক বার্তা প্রধান শাকিল আহমেদ ও সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রূপাকে 5 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেনের আদালত শুনানি শেষে রিমান্ডের এই আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার পরিদর্শক মিন্টু চন্দ্র বণিক এই 3 আসামিকে আদালতে হাজির করেন। শাকিল আহমেদ, ফারজানা রূপা ও গোলাপের 10 দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত গোলাপের 7 দিন এবং
শাকিল আহমেদ ও ফারজানা রূপার 5 দিনের রিমান্ড আদেশ দেন। প্রশাসনে থাকা স্বৈরাচারের দোসরদের দ্রুত সরিয়ে দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যারা গণতন্ত্রের জন্য কাজ করতে আগ্রহী এবং বঞ্চিত হয়েছে বছরের পর বছর তাদেরকে নিয়োগ দেওয়ার দাবিও জানান তিনি। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব অভিযোগ করেন ছাত্র জনতার বিজয়কে ভুলণ্ঠিত করতে বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি। আওয়ামী লীগের চক্রান্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বন্যায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতির শিকার হয়েছে যারা, তাদের প্রতি সহমর্মিতা জানান ফখরুল। বলেন কোনো দাবি আদায়ে ঘেরাও কিংবা চাপ দিয়ে নয়, বরং সময় দিয়ে নতুন সরকারকে সময় দিতে হবে, যৌক্তিক সময় নির্বাচন দিতে হবে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। আশা প্রকাশ করেন সামগ্রিক রোডম্যাপ চূড়ান্ত করতে খুব শিগগিরই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসবে। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে যমুনা গ্রুপ। বন্যার কারণে যে সমস্ত মানুষ খাবার, পানি ও চিকিৎসা সেবার অভাবে কষ্ট পাচ্ছে তাদের সহায়তার জন্য যমুনা গ্রুপ জরুরি ভিত্তিতে ত্রাণ উদ্ধার কার্যক্রম শুরু করেছে। বন্যা কবলিত মানুষের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উদ্যোগের পাশে থাকতে চায় যমুনা গ্রুপ। দেশের অন্যতম বৃহৎ ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে এর আগেও যমুনা গ্রুপ মানুষের কল্যাণে এগিয়ে এসেছে। গ্রুপের পরিচালক সোনিয়া সারিয়াত বলেন, দেশের মানুষ যখনই কোনো প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়েছে তখনই তাদের সহায়তার জন্য প্রস্তুত ছিল যমুনা গ্রুপ। ছাত্রছাত্রীদের এই মহতী উদ্যোগে সামিল হতে পেরে আনন্দিত বলেও জানান যমুনা গ্রুপের পরিচালক। এই ছিল আজকে সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে যারা ছিলেন সবাইকে ধন্যবাদ।